Welcome to Chartage. I am your host and PropDex trader অর্ক। তো আজকে আমরা ওভারঅল মার্কেট, টেকনিক্যাল সেক্টর এবং গ্লোবাল কমোডিটি এবং ক্রিপ্টো একটা টেকনিক্যাল অ্যানালিসিসের কুইক ভিউ আমরা দেখব। বেশ কয়েকদিন আমি আপলোড করতে পারিনি মার্কেট থেকে একটু দূরে থাকার জন্য, একটা ট্রিপে ছিলাম সেই জন্য। তো আজকে থেকে আবার, আজকে 2 ফেব্রুয়ারি, তো আজকে থেকে আবার নতুন উদ্যমে শুরু করা হোক। গতকাল একটা বড় ইভেন্ট গেছে ওভারঅল মার্কেটের জন্য, একটা বাজেট গেছে। তো বাজেটে একটা মিক্স টু নেগেটিভ একটা ইম্প্যাক্ট মার্কেটের জন্য আমরা দেখেছি। সে যেহেতু এসটিটির ডেরিভেটিভে এসটিটি যেহেতু বাড়িয়েছে, তার একটা বড় ইম্প্যাক্ট আমরা ডেরিভেটিভ মার্কেটে বা ওভারঅল নিফটির ওপরে দেখেছি। তো আজকে বেশ কিছুটা রিকভারও করেছে। এবার আমরা দেখব যে মার্কেট কোথায় উপরে রেজিস্ট্যান্স এবং নিচে সাপোর্ট নিতে পারে। গতকালের আগে একটা ক্লাস বানানো খুব প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম সেহেতু বানাতে পারিনি, তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। যদি কেউ সত্যি পুরোটা দেখে থাকেন রেগুলার ক্লাস, তাদের হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো প্রত্যেকে দেখেন পুরো ক্লাসটা। আজ থেকে আবার শুরু করা যাক নতুন উদ্যমে। তো শুরু করার আগে বলে দিই, এটা কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের ডিসকাশনের পারপাসের জন্য তৈরি করা হচ্ছে। এখান থেকে যেন কেউ কোনো বাই বা সেল করবেন না, শুধুমাত্র ক্লাসটা বোঝার জন্য বা টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার জন্য ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমরা ডেইলিতে গতকাল বাজেট ডেতে কি দেখেছিলাম, একটা বড় ফল দেখেছিলাম। কত দূর পর্যন্ত মার্কেট নিচে এসেছিল? মার্কেট একটা ইম্পর্ট্যান্ট লেভেল পর্যন্ত কিন্তু নিচে এসেছিল, সেটা হলো সেপ্টেম্বর 2025-এর লো। সেটা সেপ্টেম্বর 2025-এর লো ছিল 605 এবং মার্কেটের লো ছিল 571, অলমোস্ট সেখানে, সরি, 587 ছিল 30 সেপ্টেম্বর 2025-এর লো, এবং 1 ফেব্রুয়ারির লো বা বাজেট ডের লো ছিল 571। কালকে একটা প্রচণ্ড ভলেটাইল মুভ দেখেছি, একদম 428 থেকে 571, অলমোস্ট 700-800 পয়েন্টের আমরা একটা ডাউন সাইড মুভমেন্ট কিন্তু কালকে আমরা মার্কেটে দেখেছি, ঠিক আছে? এবং পেনফুল সেশন ছিল, মার্কেট অলরেডি ওভার সোল্ড ছিল। তো আজকে আমরা কি দেখছি, 1.06%-এর আপসুইং, ঠিক আছে? তো যেহেতু একটা বড় ফল এসছিল, তারপর সেটা একটা শর্ট কভারিং র্যালি বলি বা একটা পুল ব্যাক বলি, সেটা কিন্তু আমরা আজকে দেখেছি। এবার এটা কন্টিনিউয়েশন হয় কিংবা এটার থেকে আরও বেশি ওপরে যাবে কি যাবে না, সেটা ডিপেন্ড করবে এই 25,100 থেকে 25,300, এই যে একটা ইম্পর্টেন্ট একটা জোন আছে, এই 25,300 যদি ব্রিজ করে ওপরের দিকে যায়, বা আইডিয়ালি 25,400 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে এখানে কাজ করবে। এবার 25,400 যদি ব্রিজ করে তার ওপরে যায়, তখন আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারি, ঠিক আছে? কিন্তু তার আগে পর্যন্ত মার্কেটের ভিউ কিন্তু আমরা বেয়ারিশই রাখবো, এখানে কিন্তু বুলিশ ভিউ থাকবে না, ঠিক আছে? এখন কিন্তু মার্কেটের কি ভিউ আছে? বেয়ারিশ ভিউ। 200 মুভিং অ্যাভারেজের ওপরে যদি মার্কেট যায়, ক্লোজ করে এবং 25,400 যদি ব্রেক করে, তবেই গিয়ে কিন্তু আমরা মার্কেটের ডাউন সাইড ভিউকে আমরা সাইড ওয়েজ ভিউয়ের মধ্যে চেঞ্জ করব, ঠিক আছে? আর নিচের দিকে নামলে দেখুন, একটা একমাত্র বড় ইম্পর্টেন্ট সাপোর্ট একটাই আছে, সেটা হলো 24,600। এর মাঝে মার্কেট অনেকবার ওপর নিচে করতে পারে, সেই জায়গায় আমাদের পেশেন্স দেখাতে হবে এবং হোল্ড করার মতো ক্ষমতা রাখতে হবে। এই সমস্ত লেভেলে মার্কেট নিচে নামলে যেন আমরা আমাদের হোল্ডিং স্টক যেগুলো আছে, যেগুলো আমরা লং টার্মের জন্য হোল্ড করছি, সেগুলোকে যেন আমরা এক্সিট না করি বা সেগুলোকে থেকে যেন আমরা বিক্রি না করে দিই, সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে।
আমাদের নিচে যখন বাজার নামবে তখন আমরা দেখব যে আরও কোন স্টকটা কেনা যায় নাকি সেই স্টকটা বিক্রি করব। এটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ঠিক আছে, এটা গেল নিফটির ভিউ। এবার ইন্ডিয়া ভিক্স অলমোস্ট 15-র কাছে চলেই গেছিলো। এবার সমস্ত আমরা আগের সপ্তাহে যখন আমরা ডিসকাস করছিলাম তখন আমরা আগের ইয়ারেও এই জানুয়ারি এন্ডের টাইমে দেখেছিলাম যে ইন্ডিয়া ভিক্সে একটা স্পাইক দেখা যায়। ঠিক আছে, তো ইন্ডিয়া ভিক্সে যখন আমরা স্পাইক দেখছি তখন আমরা মোটামুটি অপশনের প্রিমিয়ামও একটু বেশি থাকে, ওটিএমে আরেকটু বেশি থাকে। ঠিক আছে, তো সেইভাবে কাজ করা যায়। এখন আজকে ভিক্স আমরা 8% কুল ডাউন দেখেছি। এবার আস্তে আস্তে যেহেতু বাজেটের ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখবো আমরা ভিক্সকে আস্তে আস্তে কুল ডাউন হতে। আবার ভিক্স নিজের টেরিটরিতে, মানে ওই 12 এই টেরিটরিতে কিন্তু ব্যাক করবে। আবার যদি 10-এর কাছাকাছি চলে আসে বা 10-এর নিচে যদি আবার নেমে যায় তাহলে সেটা কিন্তু আবার পেনফুল হয়ে যাবে, আবার কিন্তু লো ভলেটিলিটি মার্কেটের জোনের মধ্যে চলে যাবে। কিন্তু যতদিন বাজার নিচের দিকে যদি যায় তাহলে ভিক্স একটু উপরের দিকে থাকার প্রবাবিলিটি আছে। মিড ক্যাপও মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট যে সাপোর্ট জোন ছিল সেটাকেই হোল্ড করেছে। মিড ক্যাপ কিন্তু তার নিচে যায়নি, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। মানে সেপ্টেম্বর 2025 থেকে যে আমরা কন্টিনিউয়াসলি এখানে আমরা দেখছি আগস্টে, তারপর সেপ্টেম্বরে যে লো, মানে একটা যে জোন তৈরি করেছে এটাকে কিন্তু মিড ক্যাপ ব্রেক করেনি। ঠিক আছে, নিফটি যেমন 200 মুভিং অ্যাভারেজের নিচে ব্রেক করে আরও অনেকটা নিচে চলে গেছে, মিড ক্যাপ কিন্তু এর অল টাইম হাইয়ের যে জোন সেখানেই কিন্তু এখনও তৈরি হয়ে আছে। এখন মিড ক্যাপের ভিউ কি, সাইডওয়েজ যতক্ষণ না উপরের দিকে 200 মুভিং অ্যাভারেজ বা এটা ব্রিজ করছে, নিচের দিকে যতক্ষণ না 20,800 ব্রিজ করছে ততক্ষণ পর্যন্ত মিড ক্যাপ সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই কাজ করবে। যদি যে কোনো আইদার সাইডে ব্রেক করলে সেই দিকে যেতে পারে। স্মল ক্যাপের ভিউ ডাউন ট্রেন্ড। স্মল ক্যাপের এই যে আমরা অনেক দিন আগে যখন এখানে মার্কেট ছিল তখন আমরা এই দুটো টার্গেট আমরা রেখেছিলাম, সেই টার্গেটের কাছে কিন্তু অলমোস্ট পৌঁছে গেছে, মানে যেটা আমাদের ব্রডার টার্গেট ছিল সেখানে কিন্তু পৌঁছে গেছে। ঠিক আছে, এটা টোটালি টেকনিক্যাল বেসড টার্গেট ছিল, মানে এখানে যে ট্রাইঅ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে তার টার্গেট ছিল এটা। এবার আরও নিচে আসতেই পারে, কারণ স্মল ক্যাপ মিড ক্যাপ এখনও ডাউন সাইড প্রেশার আছে, কিন্তু এমন অনেক স্টক আসছে যেগুলো রিজনেবল ফান্ডামেন্টাল প্রাইসে কিন্তু চলে এসছে। এবার তাদেরকে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখতে পারেন। ঠিক আছে, মাইক্রো ক্যাপ 250, মাইক্রো ক্যাপও ডাউন ট্রেন্ডেই আছে, এখানেও নতুন করে কিছু বলার নেই। যতক্ষণ মাইক্রো ক্যাপের এবং স্মল ক্যাপের ডাউন ট্রেন্ড হবে কন্টিনিউ থাকবে ততদিন পর্যন্ত কেউ যেন আপসাইডে মোমেন্টাম প্লে করবেন না ছোট স্টকে। এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা কি দেখছি, ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখছি 10, 20, 50 সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে এসছে, এবং আজকে কম্পেয়ার টু নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে দেখছি বেশি উইক আছে। ঠিক আছে, নিফটি যেখানে মোর দ্যান 1% ওপরে আছে, ব্যাঙ্ক নিফটি মাত্র 0.3% ওপরে আছে। ঠিক আছে, এবার ব্যাঙ্ক নিফটি ওভারঅল নিফটি যতটা ফল হয়েছে ওপর থেকে একদম পিক থেকে, সেই কম্পেয়ারে ব্যাঙ্ক নিফটি সেরকমভাবে ফলও হয়নি। ব্যাঙ্ক নিফটি মোটামুটি এর নিজের অল টাইম হাইয়ের কাছাকাছি যে জোনটা আছে সেটাকে হোল্ড করছে, সেই জন্য ব্যাঙ্ক নিফটি একটা কিন্তু ওভারঅল নিফটির সঙ্গে যদি আজ কম্পেয়ার করি ওভারঅল, তাহলে ব্যাঙ্ক নিফটি স্ট্রং আছে। যদি আজকের কম্পেয়ার করি তাহলে নিফটি আজকের রিকভারিটা বেশি দেখিয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 200 মুভিং অ্যাভারেজকে টাচ করে আজকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেখিয়েছে, কিন্তু এটার কন্টিনিউশনের প্রয়োজন। 200 মুভিং অ্যাভারেজকে টেস্ট করেছে কবে, মার্চ 2025-এর পরে, এই ফেব্রুয়ারি 2026-এ, অলমোস্ট 11 মাস পরে কিন্তু 200 মুভিং অ্যাভারেজকে টেস্ট করেছে। যদি কোনো ভালো স্টক বা যারা এই ফাইন্যান্সিয়াল সার্ভিসকে লিড করে তাদের যদি আমরা 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি পাই ভালো রিস্ক টু রিওয়ার্ডের সঙ্গে, যেখানে আমরা
কাজ করতে পারি। অন্যদিকে পিএসইউ ব্যাংকে আমরা দেখছি একটা আপসাইড মোমেন্টামের পরে কালকে মেজর একটা পেন দেখেছিলাম 5.5% আমরা কিন্তু পিএসইউ ব্যাংকে কালকে একটা ডাউন সাইড ক্যান্ডেল দেখেছিলাম। এবার তারপর আজকে কিন্তু সেই লোকে ব্রিজ করে আরও নিচের দিকে গেছিলো, সেখান থেকে একটা শর্ট কভারিং র্যালি তৈরি হয়েছে। এবার আজকের লোটা ইম্পর্টেন্ট হবে, নেক্সট আরও নিচে যাবে কিনা সেটা নির্ভর করবে এটার উপরে। আজকের লো যেটা আছে 8,313 বা 8,300 অ্যাপ্রক্স ধরে নিই, এটা যদি ব্রিজ করে তা নিচের দিকে তাহলে কিন্তু আরও নিচে যেতে পারে, এবং যদি হোল্ড করে তাহলে সাইড ওয়েজই থাকবে। এখন মেজর মুভমেন্ট 1-2 দিনের কন্টিনিউশনের পরেই বোঝা যাবে। নিফটি ফার্মা নিজের যে একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন ছিল সেটাকে বেশ সুন্দর করে হোল্ড করছে। এবার যদি কোনো সাপোর্টের কাছে নিফটি ফার্মাতে যদি কোনো সাপোর্টের কাছে স্টক থাকে সেটাকে আমরা এখন খুঁজে বার করতে পারি, সেখানে ট্রেড করা যেতে পারে। এবার বাজেটেও বেশ কিছু নিউজ এসছে ফার্মা রিলেটেড, সেগুলো যদি কোনো সময় বাজেট রিলেটেড একটা ক্লাস বানাই তখন আমরা সেগুলোকে আলোচনা করব। নিফটি আইটি একমাত্র সেক্টর ছিল কালকে যেটা হোল্ড করেছিল বা বাজারে পড়েনি, গ্রিনে ছিল। ঠিক আছে, আজকেও কিন্তু সেই জন্য একমাত্র সেক্টর যেটা আজকে রেড আছে। ঠিক আছে, এবার ওভারঅল আজ এবং কালকের মুভমেন্ট হলো নিফটি আইটিতে 0। বাকিরা যেমন সমস্ত সেক্টর পড়েছিল বা ডাউন সাইড মোমেন্টাম দিয়েছিল, তারপর আজকে কিছুটা আপসাইড রিকভারি নিয়েছে। নিফটি আইটি কালকে ফ্ল্যাট ছিল, আজকেও মোটামুটি ফ্ল্যাটই আছে। ঠিক আছে, কারণ এখন রিসেন্টলি ভলিটিলিটি বেড়ে গেছে, তো এখন 2% 3% ইন্ডেক্স লেভেলে মুভমেন্টটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, নিফটি অটো 3-4 দিন থেকে একই জায়গায় কন্টিনিউয়াসলি হাই লো ক্যান্ডেল বানিয়ে যাচ্ছে। এবার 200 মুভিং অ্যাভারেজটা এখানে ইম্পর্টেন্ট, কারণ 200 মুভিং অ্যাভারেজকে খুব সুন্দর করে অটো হোল্ড করেছে। এবার আমরা দেখব যে যদি নিফটি অটোকে উপরে যেতে হয় তাহলে এই 26,830 এর উপরে ক্লোজ দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। দেখা যাক দিতে পারে কিনা। তার উপরে 10 এবং 20 মুভিং অ্যাভারেজ আছে, সেগুলো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। নিচে সাপোর্ট আছে 25,930, এটা হলো 200 মুভিং অ্যাভারেজ, এটাকেও ব্রিজ করতে পারে। যদি কোনো সময় করে তখন আমরা নিচের সাইডে কিন্তু ডাউন সাইডে একটা মোমেন্টাম দেখতে পারি। নিফটি মেটাল প্রিসিয়াস মেটাল মানে গোল্ড সিলভার এর একটা যে আমরা মেজর ফল দেখলাম, তারপরে কিন্তু নিফটিতে মেটালেও একটা আমরা ড্রপ দেখেছি। ঠিক আছে, অলমোস্ট গতকাল দেখেছি 4% এবং তার আগের দিন 5%, 10%-এর আশেপাশে কিন্তু একটা আমরা ডাউনফল দেখেছিলাম, এবং আজকে আমরা দেখছি যে মোটামুটি 2% ওপরে আছে। ওভারঅল যদি আমরা অন্যান্য সেক্টরের সঙ্গে কম্পেয়ার করি, নিফটি মেটাল এখনও পর্যন্ত কিন্তু স্ট্রং সেক্টর হিসাবে দাঁড়িয়ে আছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, এটা সম্পূর্ণ ক্রুড অয়েলের ওপরে ডিপেন্ড করছে। ক্রুড অয়েলের সঙ্গে এর ইনভার্স রিলেশন হিসাবে কাজ করে, মানে যদি ক্রুড অয়েলের দাম যদি বেশি হয় তখন অয়েল মার্কেটিং কোম্পানি যারা আছে ওএমসি, তাদের প্রাইসটা মানে মার্কেটের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আবার তখন আবার যারা অয়েল এক্সকাভেশন কোম্পানি আছে যেমন ওএনজিসি, ওআইএল, এগুলো উপরের দিকে ওঠে। এবার এখন ক্রুডের মধ্যে একটা বড় মোমেন্টাম দেখা যাচ্ছে। এবার কমোডিটি নিয়ে জাস্ট 2-3 মিনিট পরে ডিসকাস করব, তখন সেটা নিয়েও দেখা যাবে। তবে এখন পর্যন্ত ক্রুডে কিন্তু কোনো রকম ভিউ নেই, এখন ক্রুডকে এড়িয়ে চলাটাই বেটার। এফএমসিজি কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু একটা পজিটিভ কথা হলো যে মার্চ 2025-এর যে লো সেটাকে কিন্তু একবারের জন্য হোল্ড করেছে। এবার যদি এখানে যদি হোল্ড করে
তাহলে আমাদের সাপোর্টের কাছে যদি কোনো স্টক থাকে তাহলে সেটাকে আমরা ট্রেড করতে পারি। আর মার্চ 2025 লোটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ এখানে মাল্টি ইয়ার না বললেও গত 2 বছরের লো কাছাকাছি এখানে একটা দাঁড়িয়ে আছে, যেখান থেকে মার্কেট একবার পজ করেছিল এবং সেখান থেকেই মুভমেন্ট দিয়েছে। মানে জুন 2023, তারপর টেস্ট করেছে অক্টোবর 2023, তারপর টেস্ট করেছে জানুয়ারি 2025 এবং এখন ফেব্রুয়ারি 2026। এবার যদি এটাকে আবার টেস্ট করে যদি উপরের দিকে যায় তাহলে এটাকে আমরা একটা মোমেন্টাম হিসেবে বা এখানে একটা সাপোর্ট হিসেবে দেখতে পারি। অন্যদিকে নিফটি রিয়েলিটিতে আমরা কি দেখছি? নিফটি রিয়েলিটিতে আমরা দেখছি যে সেম এপ্রিল 2025 একটা সাপোর্টের কাছে এসে ট্রেড করছে, কিন্তু এটা এখনো ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। শুধু এটাকে আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে পজ হিসাবে বা পুল ব্যাক হিসাবে দেখব। এখান থেকেও কিন্তু নামতে পারে। এখানে কোনো জায়গাতেই কোনো পজিটিভ বায়াস নেই, একমাত্র নিফটি মেটাল সেক্টর ছাড়া, নিফটি মেটাল ইন্ডেক্স ছাড়া। ইন্ডেক্সের মধ্যে বেশ কিছু স্টক আছে যেগুলো কিন্তু ডাউন সাইডে প্লেসড আছে। কনজিউমার ডিউরেবিলিটি, এটাও কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড। একমাত্র ক্যাপিটাল গুডস এর মধ্যে একটা প্রচণ্ড ভলেটালিটি আমরা দেখতে পেয়েছি যা লাস্ট 3-4 দিনের মধ্যে। তবুও এখন ক্যাপিটাল গুডসকে, যেমন ক্যাপিটাল গুডসের মধ্যে ডিফেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট, সেহেতু সেখানকার মুভমেন্ট অনুযায়ী এখানে একটা মুভমেন্ট হয়। সেই ক্যাপিটাল গুডসটাকেও আমরা এটাকে ফলো আপে রাখবো, কিন্তু তেমন কোনো মুভমেন্টটাও আমরা এখানে দেখছি না, না আপসাইড না ডাউন সাইড। এটাই গেল ওভারঅল একটা ইন্ডেক্সের ভিউ। আমরা এখন কোনো রকম সার্টেন ভিউ কোনো সেক্টর পাচ্ছি না। এখনও 1-2 দিন আমাদের কন্টিনিউয়েশনের জন্য ওয়েট করতে হবে একটা পিকচার পারফেক্ট ভিউ পাওয়ার জন্য। অন্যদিকে গ্লোবালি কি হচ্ছে? গ্লোবালি ডলার ইন্ডেক্স 97.5-এ প্লেসড আছে। এবার 97.5 অনেকটা নিচে নেমে গেছিলো। আমরা যখন আমি লাস্ট ক্লাস তৈরি করেছিলাম তখন 98-এর কাছাকাছি ছিল, বা 98 থেকে 95.5, মানে অলমোস্ট 98 থেকে 95-এর কাছে কিন্তু উইক হয়ে গেছিলো ডলার ইন্ডেক্স। এবার সেখান থেকে বেশ কিছুটা রিকভার করে 97.6 মানে স্ট্রং হয়েছে। মানে এখানে একটা বড় আমরা পুল ব্যাক দেখতে পেয়েছি, ঠিক আছে। এবার ডলার ইন্ডেক্সের মধ্যে যদি কোনো বড় মুভমেন্ট আছে সেটা কিন্তু ওভারঅল গ্লোবাল ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কারণ টোটাল ম্যাক্সিমাম গ্লোবাল যে ট্রানজ্যাকশান হয় ইকোনমিতে পুরোটা ডলারের উপরে ডিপেন্ড করেই হয় ম্যাক্সিমামটা। সেই জন্য এখানে একটা ইম্পর্টেন্ট একটা রোল আছে। অন্যদিকে ইউএসডি আইএনআর, যেহেতু ইউএসডি আইএনআর এই আমাদের অল টাইম লো টাচ করেছে 92.19, ঠিক আছে। এবার সেখান থেকে একটু কুল ডাউন হয়েছে, আজকে 91.26 এখন কাজ করছে। এবার যদি নিচের দিকে আসে তাহলে প্রিভিয়াস হাই আছে এখানে আমাদের 91.07, এখানে আমরা দেখতে পারি। এবং তারও যদি নিচে আসে তখন এখানে 50 EMA প্লেস আছে 90.3, এগুলো আমরা দেখতে পারি। আর ওপরের দিকে যদি যায় তাহলে 92.1 যদি ব্রিজ করে তাহলে আরও ওপরের দিকে কিন্তু যেতে পারে। অন্যদিকে S&P 500-এ আমরা লাস্ট 2-3 দিন দেখছি যে এখানে একটা কন্টিনিউয়েশন বা কবে থেকে ডিসেম্বর 24শে ডিসেম্বর থেকে অল টাইম হাইয়ের কাছাকাছি জোনের মধ্যেই একটা কনসলিডেশন আমরা এখানে দেখছি, ঠিক আছে। এবার যদি আমরা অন্যদিকে দেখি তাহলে দেখব যে হায়ার হাই হায়ার লো কিন্তু কন্টিনিউয়াসলি বানাচ্ছে, হায়ার হাই হায়ার লো বানাচ্ছে এবং 50 মুভিং অ্যাভারেজকে সুন্দর করে হোল্ড করে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে। আমরা আগে যেরকম ওয়ান সাইডের র্যালি পেয়েছিলাম সেই ওয়ান সাইডের র্যালি কিন্তু এখন আর আমরা দেখছি না। এখন আমরা দেখছি এক পুল ব্যাক এবং মানে পিক অ্যান্ড থ্রো মেথডে
কিন্তু এখন মার্কেটটা এটা চলছে, ঠিক আছে। এটা যখন একটা কন্টিনিউয়াস একটা বড় ট্রেন্ড যখন একটা হয়, স্মুথ ট্রেন্ড, তারপরে আমরা এই ধরনের মুভমেন্ট দেখতে পাই, ঠিক আছে। এটার মধ্যে একটা স্ট্রং ডিমান্ড নেই, কিন্তু এখানে কোনো উইক হ্যান্ডও নেই, মানে এখানে কোনো বড় বেয়ার নেই বা সাপ্লাই নেই যে বাজারকে টেনে নিয়ে আসবে। সেই জন্য বাজারকে কনসলিডেশন মোডের মধ্যে নিয়ে গেছে। এবার যদি এখান থেকে একটা বড় ডিমান্ড আবার ক্রিয়েট হয়, তাহলে বাজার উপরের দিকে যাবে। যদি আবার সাপ্লাই ক্রিয়েট হয়, তখন নিচের দিকে আসবে। অন্যদিকে EU50, যেগুলো ইউরোপিয়ান স্টকস ইন্ডেক্স, সেটাও অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে, ঠিক আছে। এটাও একটা পজিটিভিটি। কিন্তু পেন পয়েন্ট হলো গোল্ড সিলভার। এবার গোল্ড সিলভার 1,80,000 যে হাই, সেটা টাচ করেছে। টাচ করার পর জাস্ট 3টে সেশনের মধ্যে 1,35,000, মানে আমরা যদি হাই টু লো যদি আমরা কানেক্ট করি, তাহলে গোল্ডে আমরা 24% বা 25%-এর একটা কারেকশান দেখেছি, ঠিক আছে। তারপর এখন 145, 146-এ এসে কাজ করছে। এবার এখান থেকে ভিউ কি? এখান থেকে ভিউ হলো টেকনিক্যাল ভিউ যদি আমরা দেখি, তাহলে এখানে একটা পুল ব্যাক নিয়েছে, বা এখানে একটা পজ হতে পারে যদি ফার্দার র্যালি দেওয়ার আগে। এবং যদি টেকনিক্যালকে যদি ফলো করে, তাহলে আমরা এখানে একটা পজ দেখব। এবং কালকের যে লো, সেটা একটা এখন ইম্পর্টেন্ট হবে। এবং 50 মুভিং অ্যাভারেজ, এটা একটা ইম্পর্টেন্ট হবে। 50 মুভিং অ্যাভারেজকে টাচ করেছে আগস্ট 2025-এর পরে। আগে যখন 50 মুভিং অ্যাভারেজকে টাচ করেছিল, তখন প্রাইস ছিল 98,000, ঠিক আছে। আর এখন যখন 50 মুভিং অ্যাভারেজকে টাচ করেছে, তখন তার প্রাইস হলো 1,40,000, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন। এবার এর নিচে কি আসতে পারে? আসা সম্ভব, যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যদি সাপ্লাই থাকে গোল্ডের, তাহলে অবশ্যই আসবে, কারণ এটা পুরোটাই বাড়িয়েছে। গোল্ড সিলভার কোনোভাবেই ডোমেস্টিক্যালি রিলেটেড না, এটা ইন্টারন্যাশনালি রিলেটেড মেটাল, যেগুলোর প্রাইস সমস্ত দেশের স্পট মার্কেট থেকে ফেচ করে এটাকে তৈরি করা হয়, ঠিক আছে। সিলভারে কিন্তু আর গোল্ডের থেকেও বেশি পেন আমরা এখন সিলভারে দেখছি, কারণ সিলভারের মোমেন্টামটা অনেক বেশি ছিল। 4,20,000 পর্যন্ত গেছিলো। সেখান থেকে আজকের লো যদি আমরা দেখি, আজকের লো আছে 2,25,000, 2,25,800। তো অলমোস্ট 45-46%-এর একটা ফল কিন্তু আমরা এখানে দেখেছি। এর থেকে নিচে কিন্তু আসতে পারে। এখন যেহেতু একটা স্টিপ ফল দেখছি, যেমনভাবে স্টিপ রাইসেরও যেমন কোনো টার্গেট নেই, তেমন স্টিপ ফলেরও কিন্তু তেমন কোনো টার্গেট নেই। এখন যদি একটা বড় যদি আমরা টার্গেট বা নিতে যাই এই ডাউনফলে, তাহলে সেটা হলো 1,70,000, ঠিক আছে। তার আগে আজকে যেটা ছিল 2,22,000-কে যদি ব্রিজ করে নিচের দিকে আসে, তাহলে কিন্তু 1,70,000-ও আমরা দেখতে পারি। এটা হলো বড় টার্গেট, নাও হতে পারে। অন্যদিকে ক্রুড কিন্তু কন্টিনিউয়াসলি যখন নিচের থেকে, মানে 5,000 থেকে যখন উঠতে শুরু করেছিল, 5,000 থেকে 5,500, এবং সেটাকেও ব্রিজ করে 6,100 তো ক্রুড চলে গেছিলো, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আজকে একটা বড় কুল ডাউন বা 5%-এর একটা কুল ডাউন দেখেছি। তার ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট কিন্তু আমরা ওভারঅল ইকুইটি মার্কেটের বিভিন্ন ক্রুড রিলেটেড যে স্টক আছে, সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। এখানে নিচে আসলে কতটা আসতে পারে? নিচে আসলে 200 মুভিং অ্যাভারেজ আছে 5,500-র কাছাকাছি আসতে পারে। 5,500 থেকে 5,400, এই দুটো হলো একটা সাপোর্ট জোন, মানে এখানে মেজর সাপোর্ট জোন। অন্যদিকে ন্যাচারাল গ্যাসের এখানে চার্টটাকে আমরা যদি অ্যাডজাস্ট চার্টও করি, দিস ইজ নট দ্য রাইট থিং। তো এখন আজকে ন্যাচারাল গ্যাস অলমোস্ট 22% কিন্তু আমরা আজকে ফল দেখেছি,
ঠিক আছে? 22% কিন্তু সকাল থেকে ন্যাচারাল গ্যাস আজকে ফল করছে। এখন আমরা 22% ফল দেখছি, ঠিক আছে? তো ন্যাচারাল গ্যাস এখন 312 প্রাইস আছে, ঠিক আছে? যদি আরও যদি নিচে নামে তাহলে কত আসতে পারে? এই যে 270, 71 এখানে কিন্তু আসতে পারে। এবার এটা ন্যাচারাল গ্যাসের রাইট চার্ট নয় বা ঠিক চার্ট নয়। এখান থেকে আমরা যদি give me a moment, ফেব্রুয়ারি চার্টে দেখি, দিস ইজ দ্য রাইট থিং। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে অলমোস্ট 400-র কাছাকাছি, 400-420-র কাছাকাছি হাই টাচ করার পর আজকে আমরা 23% এখানে আমরা ফল দেখছি, ঠিক আছে? এবার নিচের দিকে যদি যায় তাহলে কিন্তু 236 পর্যন্ত কিন্তু যেতে পারে, 235, 236 নাও যেতে পারে। এবার কিভাবে মার্কেট এখানে কাজ হচ্ছে, এখানে কোনো না আছে কোনো সাপোর্ট, না আছে রেজিস্ট্যান্স। এবার যদি 30% একদিনে ওঠে, 30% একদিনে ফল করে, এখানে টেকনিক্যাল তো কোনোভাবেই কাজ করবে না, আর বা বলা খুব চাপ, এটুকু বলতে পারি। বিটকয়েন, এটা বড়, আমরা বিটকয়েনেও ফল দেখেছি। বিটকয়েন কতটা এসছে দেখুন, আমি মার্কেটের বাইরে ছিলাম, কিন্তু আমার যে লেভেল সেটা কিন্তু মার্কেটের বাইরে ছিল না। এখানে প্রিভিয়াস যে সাপোর্ট সেটা ছিল এপ্রিল 2025-এর। এপ্রিল 2025-এর সাপোর্ট কোথায় ছিল? 74,700 বা 75,000। সেই 75,000 কিন্তু টাচ করেছে এবং সেখানেই কিন্তু ইমিডিয়েট আজকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? এবার যদি আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক জিনিসগুলো যদি শিখে যান না, তাহলেও বড় লস থেকে বেঁচে যাবেন, প্রথম জিনিস। এবং দ্বিতীয়ত, যখন আপনারা লস থেকে বেঁচে যাবেন, টাকা ইনকাম করতেও শিখে যাবেন, ঠিক আছে? সেম অ্যাজ ইথেরিয়াম, যদি বিটকয়েন পড়ে ইথেরিয়ামও পড়বে, কারণ এরা দুজনই একে অপরকে ফলো করে। ইথেরিয়াম জেনারেলি বিটকয়েনকে ফলো করে। তো এখান থেকে ওপরের দিকে উঠতে পারে, প্রবাবিলিটি, টেকনিক্যাল প্রবাবিলিটি আছে, কারণ এটা সাপোর্ট থেকে উঠছে। আর যদি নিচের দিকে নামে, তার জন্য এই 75,000-এর যে লেভেলটা, এটা যদি ব্রিজ করা ইম্পর্টেন্ট। যদি একবার ব্রিজ করে তাহলে কিন্তু আবার অনেক বড় একটা লেভেল কিন্তু নিচের দিকে খুলে যাবে, ঠিক আছে? সেই জন্য এই লেভেলটাকে কিন্তু একটা ইম্পর্টেন্স দিতে হবে। এখন একমাত্র এই 74,700 লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। ওভারঅল এটা একটু বড় ক্লাস হয়ে গেল, যেহেতু অনেক দিন, প্রায় 1 সপ্তাহ মার্কেটের থেকে বাইরে ছিলাম। মার্কেটের থেকে বাইরে ছিলাম বলা ভুল, আপনাদের থেকে দূরে ছিলাম, সেহেতু একটু ডিটেলসে অ্যানালিসিস করলাম। এতক্ষণ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আগামীকাল থেকে কন্টিনিউ করতে পারবো। বাই।